দেখুন, আজকে সরকারের সদিচ্ছার কথা ভাবুন যে মানুষের যে অর্থ, মানুষের ট্যাক্সের টাকা, আমাদের সরকারের টাকা, সেই টাকা থেকে কোটি টাকা খরচা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে। কেন যাচ্ছে না, তার যে কর্মচারী, সরকারি কর্মচারী, তাদের যাতে দিয়ে না দিতে হয়। চিন্তা করতে পারেন কতখানি অমানবিক সরকার। যে মানুষগুলো রাজ্য সরকারের জন্য তাদের জীবন, তাদের কেরিয়ার, তারা সবকিছু করছে, সেই মানুষগুলো তাদের ন্যায্য পাওনা তাদের ডিএটা তো যে কেউ হক, উনি যতই যাই বলুন, ডিএটা দিতে হবে সরকারকে। আজ হোক, কাল হোক, এখানে হোক, ওখানে হোক। আসল কথাটা হলো, যদি ডিএ দেওয়া হয়, যে এরিয়ারের টাকা হবে না, সেই টাকাটা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে। এবং এই সরকারের সেই টাকার এরিয়া দিতে গিয়ে সরকারকে দেখা যাবে তার ফ্রন্ট ফুটে আর কিছু নেই। সরকার একদম, তার কারণ সরকার এদিক ওদিক করে চালাচ্ছে। এই ফান্ডের টাকা ওখানে, ওখানেরটা এখানে, নানা ধরনের উল্টোপাল্টা খরচ, হিসাব বহির্ভূত খরচ, কোথা থেকে টাকা আসছে, কোথায় কি লাগছে, কোনো রকম ক্লিয়ারেন্স নেই। এই জায়গায় যে পরিমাণ দীর্ঘদিনের এরিয়ারের টাকা পড়ে আছে, রাজ্য সরকারের কর্মচারীদের এই টাকা এক্ষুনি দেওয়া উচিত। এবং সুপ্রিম কোর্টে গিয়ে এটাকে ডিলে করানো সরকারের একদম উচিত হয়নি। কোনো মানুষ এটাকে সাপোর্ট করবে। সুপ্রিম কোর্টে তিনি কয়েক লক্ষ টাকা দিয়ে সবচেয়ে বড় উকিল ধরেন, যে উকিলদের এক একটা দাঁড়ানোর খরচ হলো 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ টাকা। সেই বড় উকিলরা দাঁড়িয়ে কি করছেন না, কাউকে ডিএ থেকে বঞ্চিত করছেন। কোথাও নিয়োগ দুর্নীতির যারা মাথা, যারা পয়সার বিনিময়ে চাকরি দিয়েছে, যারা করাপশনের উপর ভিত্তি করে মেধাকে দাবিয়ে দিয়ে তারা দুর্নীতি করে চাকরিগুলো প্রমাণ হয়েছে, তাদের যাতে বহাল তবিয়তে এই দুর্নীতিগ্রস্ত নেতা এবং মানুষগুলোকে রাখা যায়, সেই জন্য সরকার সুপ্রিম কোর্টে ছুটছে। তাই জন্য আমাদের খুব চিন্তা, সত্যি কি এই সরকার এই রাজ্যের মানুষের ভালো চায়? আর দিদি, একটা প্রশ্ন তো করতেই হয় যে 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনেও কি এই একই ফল থাকবে যেভাবে আমরা দেখলাম ভোট হলো? বিরোধীরা কেন মোকাবিলা করতে পারছে না? এটা তো একেবারে সত্যি কথা যে তৃণমূল দল ভোটে জিতছে, মানুষের ম্যান্ডেট পাচ্ছে। কিন্তু চিন্তা করুন, একটা লোকসভা ভোট হলো মাত্র 1 মাস আগে। 1 মাস আগে লোকসভা ভোটে আমরা যেই বিধানসভায় 40,000, 50,000, 60,000-এর লিড ছিল, ঠিক 1 মাসের মাথায় আবার আমরা 50,000-এ পিছিয়ে। অর্থাৎ কিনা একটা অ্যাসেম্বলির মানুষ 40 আর 50, 90,000 মানুষ ভোট দেয়নি, অথবা ঘুরে গেছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে, তারা তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূলে ভোট দিচ্ছে। এটা হয় না। আপনাকে বাস্তবটা বুঝতে হবে। বাস্তবটা হলো এই যে মানুষকে উপনির্বাচনে ভোট দিতে দেওয়া হয়নি। যারা ভোট দিয়েছে তাদের মধ্যে খুব সামান্য সংখ্যক ভোটার, বাকি সমস্ত ছাপ্পা, রিগিং, বুথজাম এবং ফাঁকা বুথ, মানুষকে থ্রেট করে ঘর থেকে না বেরোতে দেওয়া, ভোটের পার্সেন্টেজ 50%-এ নামিয়ে আনা, এইসব কারণে তৃণমূলের বাই ইলেকশনে জয়। তৃণমূল বাই ইলেকশনে সরকার এবং পুলিশ একত্রে কাজ করে। আপনি দেখেছেন, আমি সামান্য বাগদায় আমি ভোটের কাজে ছিলাম, অবশ্যই বনগাঁয় ছিলাম, কিন্তু আমরা দেখলাম যে বিজেপির এই তৃণমূলের যে জয়ী প্রার্থী, তার মা তার সঙ্গে বুথে বুথ, যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনি বুথে বুথে যাচ্ছেন, গিয়ে গিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করছেন, ভোট দিতে বারণ করছেন। তো তার কি, একটা সত্যি কথা বলতে কি, একজন মা কি বুথের ভেতর ঢুকতে পারে? কোনো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোনো আইন আছে? নেই। কিন্তু তিনি শাসক দলের, এবং ভোট শাসক দল করায়, শাসক দলের সরকার করায়, এবং তাদের প্রশাসন করায়। এসপিকে জিজ্ঞেস করায় কোনো উত্তর দিতে পারেন? এই হলো আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচন। আর বোম বারুদ বিরোধী পক্ষকে মেরে ধরে সকালবেলা মুখ ফাটিয়ে, এমনকি ক্যান্ডিডেটের গাড়িতে পর্যন্ত আপনারা দেখেছেন থান ইট বেরোচ্ছে। এইরকম করে যে ভোটটা পশ্চিমবঙ্গে হয়, সেটা সারা ভারতবর্ষে কেন, পৃথিবীর কোথাও দেখাতে পারবেন। আর দিদি, আপনারা বারংবার বলেছেন, এর আগে আমরা শুনেছি যে ভোটে জিততে গেলে সংগঠন মজবুত করাই একমাত্র রাস্তা। আর সংগঠন মজবুত হয়নি, সেটা ভোটের ফলাফলে স্পষ্ট। কি বলবেন? দেখুন, মানুষ বিজেপিকে চায়। মোদিজি শুধু সারা রাষ্ট্রে নয়, পশ্চিমবঙ্গেও বলতে পারেন, মোদিজির 100 মিলিয়ন ক্রস করে গেছে ফলোয়ার। তো উনি হলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয়।
ওনার যে ব্যবস্থা এই পার্লামেন্ট ইলেকশন, সেখানে আমরা কি দেখলাম যে লোক ভোট দিচ্ছে কিন্তু ভোট দিয়ে জিতে আসছে তৃণমূল। এই যে আমরা 21-এ দেখলাম, 24-এ দেখলাম, পঞ্চায়েত ভোটে দেখছি, মানুষ যে পারে তারা একটা রাস্তাঘাটে শুনতে পাবেন না একটা মানুষ বলছে আমি তৃণমূলকে পছন্দ করি, তৃণমূলকে ভোট দিই, তৃণমূল আমার সরকার, আমার আমার যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছি, আমার কোনো ক্ষতি হয়নি, আমার কোনো জমি লুট হয়নি, আমার নেতাদের পয়সা দিতে হয়নি, সামান্য আলুওয়ালা আলুর দোকান দিতে গিয়ে তাকে পয়সা দিতে হয়নি, একটা লোক বলবে। কোনো মানুষ আজ তৃণমূলের পক্ষে নেই, অথচ ভোটে তৃণমূল জিতে আসছে। আমাদের এটা বের করতে হবে যে কি কি খেলা, কি খেলার কারণে আজকে তৃণমূল মানুষ অপছন্দ সত্ত্বেও, যে কোনো জায়গায় আপনি যদি সার্ভে করেন আপনি দেখবেন সবচেয়ে অপছন্দের দল এখন তৃণমূল, অথচ এই অপছন্দের দল ভোট জিতে আসছে, কেউ ধারে কাছে যেতে পারছে না। কোথায় কোথায় কোন কোন জায়গায় কিভাবে তারা ছাপ্পা করছে, রিগিং করছে, সন্ত্রাস করছে, তারা ভোট দিতে দিচ্ছে না, ভোট বাক্স জিতে আসছে, কাউন্টিং এ জিতে আসছে, এটা আমাদের বের করতে হবে, অতি শীঘ্রই আমরা করব। এবং আপনারা নিশ্চিন্তে থাকুন, 26-এ আর এই ভুল আমরা করব না। আমরা অবশ্যই অবশ্যই সংগঠনকে মজবুত করে আমরা এগিয়ে যাব। আপনি যে যে খেলার কথা বলছেন সেই খেলা অবধি কি পৌঁছতে পারবে বিজেপি? সে খেলা পারবে না। করতে পারবে? কেন পারবে না? আপনার একদম পরিষ্কার কথা হলো, দেখুন উপনির্বাচনে শাসক জেতে, উপনির্বাচনে আপনি যদি ভেবে থাকেন যে আমি যেরকম পার্লামেন্ট ইলেকশনে ভোট পেয়েছি আমি সেই ভোটগুলো পাবো, আপনি বোকামি করবেন। কারণ এখানে ভোটের জায়গায় আপনার পুলিশ, এসপি সেও দলদাস হয়ে দলের হয়ে ভোট দেবে। প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন যারা বসছেন, ইলেকশন অফিসার, তারা দেখবেন সাদা খাতার 2012, 13, 14 রিক্রুটেড ভিডিও, সেই ভিডিওতে সাদা খাতার ভিডিও, বা যারা ঘুষ দিয়ে 2 নম্বরই রাস্তা থেকে এসছে সেই সব পোলিং এজেন্ট বা সেই সব মানুষগুলোকে দিয়ে আপনি ভোট করাচ্ছেন। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কাদের দিয়ে, কোন অ্যাডমিনিস্ট্রেশন আপনার ভোট করছে, তাদের উপর বিশ্বাস রাখতে গেলে আপনাকে যা যা করতে হয় আমরা সেগুলো এবার। আপনি যে উপনির্বাচনের কথা বলছেন, আমি সেই উপনির্বাচনের প্রসঙ্গ ধরেই বলবো। অর্জুন সিং বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি বলছেন, আমি কোট আনকোট বলছি, অর্জুন সিং বলছেন ঘুষ নিয়ে ভোট করিয়েছে কেন্দ্রীয় বাহিনী। উপনির্বাচনে বিজেপির হারে এই দাবি করেছেন অর্জুন সিং, একেবারে বিস্ফোরক দাবি করেছেন, এবং উনি মামলা করতে চলেছেন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কি বলবেন? দেখুন, আমি নিজে ভোট লড়েছি 21-এর দমদম উত্তর কেন্দ্র থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে। আমার একটা সময় মনে হয়েছিল যে এটা কি করে সম্ভব, কি করে তৃণমূল এতগুলো ভোট পেয়ে যেতে পারে, যেখানে গ্রাউন্ড রিপোর্ট, ভিজিলেন্স রিপোর্ট, থানার পুলিশের অফিসার যারা সবচেয়ে ভালো রিপোর্ট রাখেন, থানা এবং এইসব জায়গার থেকে যে গ্রাউন্ড রিপোর্ট ছিল, সেখানে চন্দ্রিমাদি জেতা তো জোরস্ত, মানে যে হিসাব ছিল হিসাব মেলেনি, একটা খেলা হয়েছে। তারা কোন জায়গাটায় গন্ডগোলটা করছে, তারা ইভিএম এ করছে, এই করছে। আলটিমেটলি আমি একটা কনক্লুশনে পৌঁছেছি যে ওরা ইলেকশন কমিশনকে কনফিডেন্সে নিয়ে তারা ভোট জিতছে। এবং এই যে ইলেকশন কমিশনকে কনফিডেন্সে নেওয়ার যে গল্প, যে খেলা, সেটা আমাদের বের করতে হবে এবং সেটা শেষ করতে হবে। তা নইলে তৃণমূল সবসময় সবচেয়ে অপ্রিয়, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে চোর এবং যা যা বলেন দুশ্চরিত্র সবকিছু হওয়া সত্ত্বেও তারা ভোটে জিতে আসবে। আর এই গুন্ডামি বাংলার মানুষের ওপর করে যাবে, অ্যাপিসমেন্ট করেই যাবে, বংশ পরম্পরা এগুলো চলবে। এগুলো শেষ করতে হবে এবং আমাদের বের করতে হবে ইলেকশন কমিশনকে, যদি সত্যিই কোনো অসৎ উপায়ে হাতে নিয়ে তারা এগুলো করে থাকে সেগুলো আমরা বের করব। আর তৃণমূলকে যারা ভোট দেয়নি তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা নেত্রীরা, অথচ ভোটের আগে মুখ্যমন্ত্রী নিজেই সরব হয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার নাকি বিজেপি বন্ধ করে দেবে বলে উনি ভয় দেখিয়েছিলেন। কি বলবেন? দেখুন, তৃণমূল যতই জিতুক, লাফালাফি করুক, ওরা হলো সর্বগ্রাসী দল। ওদের একটা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে 47টা ওয়ার্ডে আজকে বিজেপি জিতেছে, তৃণমূল জিততে পারেনি। এই 47টা ওয়ার্ডে জেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি হকার উচ্ছেদ করেছেন। যেই যেই জায়গায় মানুষগুলো ভোট দিয়েছে, হকারেরা বিজেপিকে ভোট দিয়েছে, সেই সেই জায়গায় উচ্ছেদ করে তিনি তার ভাইদের এবং রোহিঙ্গাদের এবং যাদের তিনি অ্যাপিসমেন্ট করেন যে কনসলিডেটেড সলিড 30% ভোট, তাদের হকার করে বসাবার চিন্তা তিনি করেছেন। এগুলো অবাস্তব, মানে অপ্রিয় সত্য কথা। এবং এই অপ্রিয় সত্য কথাটা আবার আমি বলছি যে
গ্রাম বাংলার দিকে দেখবেন বুথে বুথে পশ্চিমবঙ্গের নানান জায়গায় বিজেপির ফল ভালো, এবং এই বিজেপির ভালো ফল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন্তায় ফেলেছে। সেই চিন্তার থেকে তিনি বিজেপি কর্মীদের, যারা বিজেপিকে ভোট দিচ্ছে, দেখা যাচ্ছে তাদের গাছে বেঁধে পেটানো হচ্ছে, তাদের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের অটো চালাতে দেওয়া হচ্ছে না, রেশন নিয়ে বাড়ি যাচ্ছে বাইক দিয়ে কেড়ে নেওয়া হচ্ছে, লক্ষ্য করে করে তাদের টালির বাড়ি খোলার বাড়িগুলোকে ভেঙে চুরমার করা হচ্ছে, কোমর ভেঙে দেওয়া হচ্ছে, অত্যাচার করে বলা হচ্ছে যে আর বিজেপিকে তোরা ভোট দিবি। কিন্তু দমন পীড়ন কখনো শেষ কথা বলে না। তাই যতই ভাঙুক, যতই আমাদের মানে কর্মীরা মারা যাক এবং বাড়ি ছাড়া হোক এবং অত্যাচার হোক, সব দিকে বন্ধ করে আবার দেখবেন পদ্মফুল ঠিক পঙ্কে জন্ম নেবে, থামাতে পারবে না। এবং আমি বিশ্বাস করি আমরা পদ্মফুলের দল করি, আমরা পঙ্কে জন্ম আমাদের ডিলিট করে দিন, পুরো উড়িয়ে দিন, আবার আমরা তৈরি হব এবং অন ক্যামেরা। আর দিদি, এই যে আপনাকে বললাম এক্ষুনি যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার কথা তৃণমূল নেতারা বলছেন, এর আগে বারংবার মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং বলেছেন যে বিজেপি ক্ষমতা এলে এই প্রকল্প বন্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই প্রকল্পগুলো কি বঙ্গবাসীর জন্য ছিল না শুধু তৃণমূলবাসীর জন্য ছিল? আমি আবার বলছি, পশ্চিমবঙ্গে যেই যেই প্রকল্পগুলো দেওয়া হয় আপনি দেখবেন একদম বেছে বেছে। বিধবা ভাতা কারা পায়? একটা শ্রেণীর মানুষ বেশি পায়, আর যারা তৃণমূলই তারা পায়, বাকি যাদের নাম কাটা হয়। এমনকি কেন্দ্রীয় সরকারের আসা প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমাদের স্বচ্ছ ভারতের মিশনের যে শৌচালয় থেকে শুরু করে রেশন, সবকিছু দেখবেন আপনি বেছে 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 সেই লোকগুলো পায়। আর যখন গ্রাম বাংলায় আমরা যাই, বিশেষ করে আমি বসিরহাটের সন্দেশখালী, হারোয়া, এইসব জায়গাগুলোতে আপনি আশ্চর্য হয়ে যাই, ঘর নেই, বাড়ি নেই, উপর দিয়ে জল পড়ছে, আবাস যোজনার নাম আসেনি। অথচ চারতলা বাড়ির সময় তৃণমূলের নেতা, তাদের কিন্তু শালা, বউ, ছেলে সবার নামে আবাস যোজনার বাড়ি এসছে। এই যে দুর্নীতি, এটা কখনো শেষ কথা বলে না। আজকে বিজেপির ভোটাররা কষ্টে আছে, তারা প্লাস্টিকের ছাদের তলায় জল সহ্য করে আছে, কিন্তু আবাস যোজনার বাড়ি প্রধানমন্ত্রী তাদের পৌঁছে দেবেন। এবং এইটা নিশ্চিন্তে থাকুন যে কারাপশন করে কখনো কোনো, তাহলে আপনার বুদ্ধদেব ভট্টাচার্যের 235টা এমএলএ নিয়ে আজকে নিশ্চিহ্ন হয়ে যেতে হতো না সিপিএম কে। এটাই বলে পৃথিবীটা গোল, এবং ইতিহাস বলে যে একটা সরকার, এই দল, দুর্নীতিগ্রস্ত দল অচিরে ভাঙবে এবং নতুন বিজেপির সরকার করবে। মসজিদের ইলেকট্রিক বিল পার ইউনিট 1 টাকা 85 পয়সা, কিন্তু মন্দির, স্কুল, কলেজ ও পাবলিকের বেলায় 8 টাকা 85 পয়সা। এরকমই একটা পোস্ট ভাইরাল হয়েছে। বিষয়টা যদি সত্যি হয় তাহলে বিচারিতা কেন? কনসলিডেটেড ভোট, তৃণমূল যে ভোট ব্যাংকের ওপরে আস্থা নিয়ে যে 95% যেই অ্যাপিজমেন্ট করে যে সমাজের ভোটটা নিয়ে তারা যেতে, আপনারা লক্ষ্য করে দেখবেন সেই জায়গাগুলোতে তাকে নানা ধরনের টোটাল বাজেটের এত % তাকে দিয়ে দিতে হয় মাইনরিটি উন্নয়ন। তাকে যখন তৃণমূলীরা হেলমেট ছাড়া দেখবেন বাইকে রাস্তায় যাচ্ছে, সার্জেন্টকে পেটাচ্ছে, কিচ্ছু হয় না, ভবানীপুর থানা থেকে দেখবেন ধরে নিয়ে আসে। দু একটা তো হয়, দু একটা তাদের বক্তব্য হয়, দু একটা তাদের আনিসের খুন হয়, কিন্তু যে অ্যাপিসমেন্ট পলিটিক্স মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, যেভাবে ফিরহাদ হাকিম বলছে আপনি মানে মুসলিম হতে হবে, আপনি যে হিন্দু ঘরে জন্মেছেন দুর্ভাগ্য, আজকে ধর্মান্তকরণের কথা বলছেন একজন মেয়র, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শোনেননি, কোনো কমেন্টও করেননি, তিনি জানেন না। অথচ ভোটের বেলা তিনি বলেন তিনি একমাত্র মানুষ যাকে সবাই জানবে। আরেকটা কথা মনে রাখবেন, আমি বাগদায় ভোটের কথা বলছিলাম, একটা ওখানে বোধ হয় 5টা বা 6টা মাইনরিটি প্রধান ভোট, সকাল 6:30 থেকে দুপুর 10:30টার মধ্যে 100% ভোট হয়ে যায় ওই বুথে। এবং ভোটটা শেষ হওয়ার পরে আমরা দূর থেকে উল্লাস শুনছি, আল্লাহু আকবার, উল্লাস শুনছি, জয় বাংলা। আপনি বলুন, এই বাংলা আপনি চান? যে বাংলায় ভোট হয়ে যাবে 10:30টার মধ্যে, ছাপ্পা পড়ে যাবে 100% মাইনরিটি ডমিনেটেড বুথে, এবং সেখানে আল্লাহু আকবার উঠবে? কেন আমরা ভারতীয় নই? আমরা জয় বাংলা বলতে গিয়ে কি আমরা আমাদের ধর্ম শেষ করে দেব? এটা হবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পারেন না, এর শেষ চাই। মানুষ কিন্তু মনে 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 মারাত্মকভাবে ক্ষেপে আছে। যতই তারা ভোটের অঙ্ক করে, তারা খেলা করে ভোটে জিতুন, মানুষ কিন্তু তাদের সাথে নেই 100%। আর দিদি, আপনি যেরকমটা বললেন, এই ফিরহাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র, মহানাগরিক, একটা প্রশ্ন তো থেকেই যায়। এই যে ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য, মুখ্যমন্ত্রী বলছেন আমি কিছু শুনিনি, ফিরহাদ নিজে এখনো শোনেননি, মতামত দিয়েছেন, এখনো শোনেননি।
তিনি তখন না হয় শোনেননি, এখন তো শুনেছেন যে ফিরহাদ হাকিম কি বলছেন, ছবি সমেত দেখেছেন ভিডিও। তিনি তাকে একবার ডেকে জিজ্ঞেস করেছে, ফিরহাদ তুমি কি বললে, কেন বললে, তোমার এটা বলার রাইট নেই, একটা সেকুলার কান্ট্রিতে তোমার শাস্তি হওয়া উচিত। তার কি পানিশমেন্ট পেয়েছে, কি ব্যবস্থা নিয়েছে? অন্তত মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে তো ক্ষমা চান যে আমার ছোট ভাই ফিরহাদ সে ভুল করে হিন্দু জাতিকে অপমান করেছে, আমি তার জন্য দুঃখিত, লজ্জিত, একজন ব্রাহ্মণের কন্যা হয়ে আমি মেনে নিতে পারছি না, সেটুকু তো বলুন। দিদি, ববি হাকিমের এগেনস্টে এখনো কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হলো না? হবে না, হবে না, কারণ ববি হাকিমকে ব্যবস্থা নিলে মমতা ব্যানার্জি হিলে যাবে, নড়ে যাবে। 30% কনসলিডেটেড ভোটের মাথা হলো ববি হাকিম। ববিকে সরাতে পারবে না, কিছু করতে পারবে না, আর ববি জানে সেটা। এখন এমন জায়গায় পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই ববি হাকিমকে কিছু বলে, কিছু ধরে, বা তার এই সব উস্কানিমূলক এবং তার যেভাবে একটা একটা জাতিকে তিনি যেভাবে অপমান করছেন, হিন্দু ধর্ম সনাতনীদের যেভাবে ছোট করছেন, তার বিরুদ্ধে একটা টু শব্দ উচ্চারণ করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। তৃণমূলের জন্য বোমা বাঁধার মতো সব কাজ, পাপ কাজ করেন মুসলিম কর্মীরা, নিজেদের বুথে হেরে দলীয় পদ আলো করে বসে থাকেন হিন্দু নেতারা। এর মূল্যায়ন হওয়া দরকার। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় শুক্রবারই এমন চাটাছোলা মন্তব্য করলেন বীরভূমের সাঁইথিয়া ব্লকের তৃণমূলের সংখ্যালঘু জেলা সভাপতি ইউনুস। বলবেন, তিনি বলছেন তৃণমূলের জন্য বোমা বাঁধার মতো সব পাপ কাজ করেন মুসলিম কর্মীরা, আর হিন্দুরা একদম বসে সেই মানে জাস্ট ফলটা খান। অ্যাকচুয়ালি তিনি এটাই বলতে চাইছেন। কি বলবেন? একদম সংখ্যালঘু আমি জেলা সভাপতি। আমরা কিন্তু ছোট থেকে, একদম ছোট থেকে এই পশ্চিমবঙ্গে, এই কলকাতায়, এইখানে বড় হওয়া, এখানে লেখাপড়া শেখা, এখানে কর্মজীবন করা আমরা বাংলার মেয়ে এবং বাংলার ভোটার, আমরা কিন্তু এইসব কথাবার্তা কোনোদিন শুনিনি। আমাদের ক্লাসে মুসলিম বন্ধু বান্ধব ছিল, আমরা একসাথে থেকেছি, খেলেছি, বড় হয়েছি। আজকে যেগুলো শুনছি তৃণমূল নেতাদের মুখে, ফিরহাদ হাকিমের মুখে, বীরভূমের নেতার মুখে, সত্যি কাটা ভয় লাগে। রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে একজন মহিলা হিসেবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করতে চাই, এখনো কি আপনার ঘুম ভাঙেনি? আপনার ওই 33% কনসলিডেটেড ভোট করতে গিয়ে আপনি পশ্চিমবাংলাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? কবে দাঁড়াবেন? আর কবে আপনার ঘুম ভাঙবে? এখনো সতর্ক হন, তা নইলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদের এত উস্কানি দিচ্ছে তাদের হাতেই শেষ হতে হবে। নোবেল জয়ের কথায় যারা আমাদের দেশকে হিন্দু রাষ্ট্র বানাতে চায়, তারা তাজমহলকে খুব একটা গুরুত্বপূর্ণ সুদর্শন স্থাপত্য বলে মনে করেন না। আজকাল শুনতে পাই তারা দাবি করেন তাজমহলের সঙ্গে নাকি মুসলিমদের কোনো যোগাযোগ নেই, অথচ তাজমহল যিনি বানিয়েছিলেন, অর্থাৎ শাহজাহানের পুত্র, হিন্দু শাস্ত্রের প্রথম অনুবাদ করেছিলেন। কি বলবেন? নোবেল জয়ীরা এই কথা বলছেন। নোবেল জয়ী যার নাম আপনি বলছেন, তিনি যদি তার সাবজেক্টে ইকোনমিক্সের ওপর কথাটা বলতেন, আমার কাছে অনেক ভালো লাগতো। যে তিনি যে লাইনের পণ্ডিত, আমি একজন গাইনোকোলজিস্ট, ডাক্তার, আমি ডাক্তারি সাবজেক্টে যতখানি সরগম, আমি কিন্তু একটা অন্য সাবজেক্টে, যেমন ধরুন আমাকে এক্ষুনি আপনি একটাখানি কম্পিউটারের ওপরে ডিটেলস জিজ্ঞেস করুন, আমি কিন্তু সেখানে লিমিটেড। সে আমি মনে করি আমার সেই সাবজেক্টে কমেন্ট করা উচিত না, কারণ আমার নামের পেছনে নোবেল লরিয়েট কথাটা লেগে গেছে। আমি একজন নোবেল জয়ী হয়ে, মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে, আমি কি করে অন্য বিষয়ে উল্টো পাল্টা মন্তব্য করি? এটা করা উচিত হয়নি। একদম। যদি আমার শেষ প্রশ্ন আপনাকে, আগামী 20 বছরে হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাবে পশ্চিমবাংলা থেকে, দাবি করেছেন তথাগতরা। কি বলবেন? আক্ষেপ থেকে বলেছেন। যেভাবে জনবিস্ফোরণ হচ্ছে, বর্ডার বলে সেরকম কিছু ঘিরা দেওয়া, আমাদের পশ্চিমবঙ্গে আপনারা জানেন বিশাল একটা পরিমাণের ঘেরা ছাড়া খোলা, আমাদের বিশেষ করে সুন্দরবনের নদী, হাসনাবাদের পিছনে এইসব জায়গাগুলোতে আমাদের ওপেন বর্ডার, এবং এই ওপেন বর্ডার দিয়ে যারা ওপার বাংলা থেকে, যারা রোহিঙ্গা সব এসে আমাদের নানান জায়গায়, বারুইপুর বলুন, এই বসিরহাট বলুন, সন্দেশখালী বলুন, তারা রোহিঙ্গা কলোনি করে রেখেছে। এবং আমাদের রাজ্য সরকার ভোটের রাজনীতি করতে গিয়ে এই মানুষগুলোকে আধার কার্ড দিচ্ছেন, ভোটার কার্ড দিচ্ছেন, প্যান কার্ড বানিয়ে দিচ্ছেন, দিয়ে তাদের এখানকার ভোটার বানিয়ে দিচ্ছেন এবং ভোটের ডেমোগ্রাফি চেঞ্জ করছেন।
এই যে কত দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য এটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত চিন্তার বিষয়। এবং এই ডেমোগ্রাফি চেঞ্জ করে সরকার ক্ষমতায় থাকতে গিয়ে তৃণমূল আজকে ভারতবর্ষে যে ক্ষতি করছে, এই ক্ষতির জন্য প্রত্যেকটা ভারতবাসীকে মূল্য দিতে হবে।